যশোরে মাটি পরীক্ষা করে আবাদ, কমেছে সার ও কীটনাশক সহ অন্যান্য সামগ্রীর ব্যয়। পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে পুনর্বাসন না করেই ১৭৫ পরিবার উচ্ছেদ, অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্তরা। সিরিজের প্রথম টেস্টে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, প্রথমবারের মতো চীনে হাফ ম্যারাথন প্রতিযোগিতা, অংশ নিল রোবট। চাষের মাটি পরীক্ষা করে নেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে যশোরে। একজনকে অনুসরণ করে এখন সবাই মাটি পরীক্ষা করে আবাদ করছেন, ফলও পাচ্ছেন আশানুরূপ। কমেছে সার ও কীটনাশক সহ অন্যান্য সামগ্রীর ব্যয়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের সবজির যেমন রয়েছে ঐতিহ্য, তেমনি ফুলের রাজধানী হিসেবে পরিচিত। উর্বর মাটির জেলায় কৃষক সহজেই তার লক্ষ্য পূরণ করে চলেছে। এ অবস্থায় আরও পরিকল্পিত চাষাবাদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন শ্যামল বিশ্বাস, যা অনুসরণীয় হয়ে উঠেছে। মাটির স্বাস্থ্য সম্পর্কে অবহিত হয়ে আবাদ করেন তিনি, পাচ্ছেন সুফলও। জমি মাটি যখন পরীক্ষা নিরীক্ষা কিছুই করতাম না, তখন দেখা যাচ্ছে যে দস্তার ঘাটতি দিচ্ছে ইউরিয়া, এটা ইয়েতে বিয়ে পরিত হইতো। এখন আমরা এটা পরীক্ষা করে শিওরে দেখা যাচ্ছে 10টা জায়গায় 10টা দিই, দস্তার ঘাটতি হলে। এইটা এখন কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ফলন পাচ্ছি, প্লাস খরচ কমছে। শ্যামল বিশ্বাসের সফলতায় আগ্রহী হয়ে উঠেছেন গ্রামের অন্য চাষিরাও। বলছেন, এ পদ্ধতিতে চাষ করায় ফলন ভালো হচ্ছে, সেই সাথে চাষাবাদের খরচও কমে যাচ্ছে। শ্যামলের দ্বারাই পরীক্ষা করি, এইভাবে আমরা জিনিস নিয়ে আসি বইতে দিয়ে আমরা উপকার পাই। কি লেখা থাকে যা ওইভাবে আমরা ওই ফসলের দিয়া ধরি। আমাকে আগে হচ্ছে সারটা মেলা করে, এখন অল্প সারে আমার কাজ হয়ে যাচ্ছে। অতিরিক্ত সার প্রয়োগে মাটির উর্বরতা কমে আসছে, তাই মাটি পরীক্ষা করে সার প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট। মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা একটা টেকসই এবং পরীক্ষিত লাভজনক প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি ফসল উৎপাদনও 10 থেকে 20% বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। আগে পুনর্বাসন পরে উচ্ছেদ, এমন কথা থাকলেও ঘর না দিয়েই ভিটে ছাড়া করা হয়েছে ১৭৫ পরিবারকে। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে ঘটেছে এ ঘটনা। ২০২১ সালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১,০০০ একর জমি অধিগ্রহণ করলে বাস্তুচ্যুত হয় প্রায় ১৭৫টি পরিবার। তাদের পুনর্বাসনের জন্য বিদ্যুৎ কেন্দ্রের পাশেই ১৫ একর জায়গায় নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন পল্লী। নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্তদের এখনও আবাসনের ঘর হস্তান্তর করা হয়নি, অথচ স্থানীয়দের ভিটে ছাড়া করা হয়েছে। ময়লার ভিতরে আমরা ঢালাই দিয়েন না, এরা জোর করে আমাকে কোনো আর উল্টো বিলে আমরা আইয়ে যদি কোনো আলোচনা করি যে এইটা করেন কা, এ কইতেছে বান্ডারের ভিতরে ঢুকতে পারবেন না। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা কেউ বেড়িবাঁধের উপরে থাকে, কেউ বেড়িবাঁধের ঢালে থাকে। যার পরিবারের ৩-৪টা সন্তান আছে, এদের পুত্রবধূরা আছে, এদের নিয়ে যে আসলে বসবাস করবে এরকমের বসবাসের উপযোগী ঘরও এখানে হয় নাই। পুরো প্রকল্পের নির্মাণ কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতের খোঁচাতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। কাজের মান যাই হোক, দ্রুত ঘর হস্তান্তর চান ক্ষতিগ্রস্তরা। ড্রেনিং এর কাজকর্ম খারাপ হয়েছে, রোডঘাট খারাপ হয়েছে এবং বিভিন্ন কাজকর্ম বাজে রয়েছে, কিন্তু 2 মাসে 3 মাস হয়ে গেছে, 3 থেকে 4 মাস হয়ে গেছে, কিন্তু ঘর
এখন পর্যন্ত দেয় নাই, ঘর রেডি করে না। 2018 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ করার কথা ছিল 2023-এর 30 জুন, পরে মেয়াদ বৃদ্ধি করে 2024-এর জুন করা হয়। নির্বাহী প্রকৌশলী জানান, আবাসন প্রকল্প নির্মাণের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। তারা সময় বৃদ্ধির আবেদন করেছে, কিন্তু কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়নি। ডিসেম্বরের মধ্যে ঠিকাদার কাজ শেষ করতে পারেনি, এটার কারণে তারা সময় বৃদ্ধির জন্য আবেদন করছে। সেটাও এখন আমাদের কর্তৃপক্ষ এখনো সেটা অনুমোদন এখনো দিতে পারেনি, এটা প্রক্রিয়াধীন আছে। আর কাজ নিম্নমানের হয়নি বলেও দাবি করেন প্রকল্পের এই নির্বাহী প্রকৌশলী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি থানা। জুলাই আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠা যাত্রাবাড়িতে ধ্বংসস্তূপে পরিণত থানার কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। নতুন করে প্রস্তুত হয়েছে থানা ভবন। জনি ডি রোজারিওর ক্যামেরায় বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় এই থানা ছিল উত্তাল মুহূর্তের এক কেন্দ্রবিন্দু। আমার পেছনের এই পোড়া গাড়িগুলো জানান দেয় 5 আগস্টের সেই ভয়াবহ দিনের কথা। জুলাই আগস্টের আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা। ছাত্র জনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। বিক্ষুব্ধ জনতা হামলা করে যাত্রাবাড়ি থানায়। পুড়িয়ে দেওয়া হয় 7টি গাড়ি। সম্পূর্ণ বন্ধ হয়ে যায় প্রশাসনিক কাজ। পুড়ে যাওয়া থানার দেয়ালে উঠেছে নতুন পলেস্তারা। প্রস্তুত হয়েছে ভবন, আর সেবাগ্রহীতারাও আসছেন নিয়মিত। একটা বাইকে 2 জন ছিল, পেছনের যে আছে সে ফোনটা টান দিয়ে নিয়ে চলে যায়। এই জন্য জিডি করতে আসছিলাম। মার্শাল্লাহ, আসার সাথে সাথে আমি সেবা পেয়েছি। অভিযোগ নিয়ে বাড়ি করার সময় আমি এই থানায় আসছি, কিন্তু এত আন্তরিকভাবে আমাকে কেউ সহযোগিতা করে না। এখন আপুদের বা স্যারদের সবার আন্তরিকতা দেখে আমি খুব সন্তুষ্ট। বর্তমানে প্রতি মাসে এ থানায় গড়ে 80 থেকে 90টি নতুন করে মামলা হচ্ছে। পুরোদমে চলছে নাগরিক সেবা কার্যক্রম। তো মানুষের কাছে সেবা পৌঁছানোর জন্য যেন মানুষ হয়রানির শিকার না হয় বা দ্রুত সেবাটা পায়, সেই জন্য আমাদেরকে প্রত্যেক থানায় জিডি মানে অভিযোগ সহ যে কোনো বিষয়ে আসলেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাওয়ার জন্য আমাদেরকে 4 জন করে ফোর্স দিয়েছেন। পাশাপাশি আমাদের অফিসাররা তো আছে, আমাদের 9টা পার্টি 11টা পার্টি আমাদের বাইরে থাকে। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে ঢাকার 22টি থানা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন সব থানাতেই স্বাভাবিক হয়ে এসেছে কার্যক্রম। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করেছে বাংলাদেশ। বৃষ্টির শঙ্কা থাকলেও আপাতত সিলেট টেস্টের প্রথম দিনেই সকালটা রৌদ্রোজ্জ্বল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে ওপেনিং করতে মাঠে নামেন মাহমুদ হাসান, জয় ও সাদমান ইসলাম। 3 পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নাহিদ রানার সঙ্গে আছেন অভিজ্ঞ হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। একাদশে ফিরছেন সাদমান ইসলাম। সেরা একাদশে অঙ্ক না থাকায় কিপিংয়ে ফিরেছেন জাকের আলী। বাংলাদেশের ব্যাটাররা জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে আধিপত্য ধরে খেলছে। তবে নাইউচির অফ স্ট্যাম্পের বাইরে বল মারতে গিয়ে স্লিপে আউট হয়েছে সাদমান। মুসলিম সহ সংখ্যালঘু নিপীড়ন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার আগ্রাসন ভারতকে অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক তকমার আড়ালে মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বাস্তুচ্যুত করা প্রক্রিয়া বাস্তবায়নের ষড়যন্ত্র করছে দেশটির সরকার। একক কর্তৃত্ববাদের এমন অনিয়ন্ত্রিত দৌড়ে দক্ষিণ এশিয়ার অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। আলী আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মসজিদ থেকে মুসল্লিদের বের করে পুলিশের লাঠি পেটা কিংবা মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে উগ্রপন্থীদের সশস্ত্র মহড়া। ভারতের আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যেই বহুদিন ধরে চলছে জাতিগোষ্ঠী নিধনের এমন বেহায়া ষড়যন্ত্র। আরএসএস এবং বিজেপির একক হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এই নৃশংসতার বলয়ে আছে ভারতের মোট জনসংখ্যার প্রায় 30%।
উগ্র আচরণের কারণেই জাতিগতভাবে দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ভারতের এই হিন্দুত্ববাদের মাধ্যমে যে মুসলমানদেরকে ক্রমাগত একটা কর্নার করা হচ্ছে বা সংখ্যালঘুদেরকে, একটা পর্যায়ে তারা রিভোল্ট করতে বাধ্য হবে। তখন কিন্তু খুদ ভারতের ভৌগোলিক অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। শুধু তাই না, পুরা দক্ষিণ এশিয়া কিন্তু একটা অগ্নিবারুদ হয়ে উঠতে পারে, কারণ দুই পাশে দুইটা বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান। পতিত আওয়ামী সরকারের মতো গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া দেশটিকেও গণহত্যার জন্য জবাবদিহিতা করতে হবে। তারা বন্ধুত্ব করতে চেয়েছে আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদী দলের সাথে, যেন ভারতের আদানিদের ব্যবসা বাংলাদেশে হয়। ভারতে যদি কোনো কারণে একটা বড় ধরনের দাঙ্গা লাগে, যে পরিমাণ আমরা অলরেডি 10 লাখ রোহিঙ্গা আমরা শেল্টার দিয়েছি, আমরা কি আরও পশ্চিমবাংলা মুর্শিদাবাদ আমাদের বর্ডারে আছে, বা আর অন্য যে দিনাজপুরে আছে, এইসব মুসলমানের যদি আসামে বাস্তুচ্যুত হয়, আমরা কি আরও মুসলমানদেরকে শেল্টার দিতে পারবো? আমাদের কি সে এবিলিটি আছে? সুতরাং বাংলাদেশে এখানে সোচ্চার হতে হবে ভারতের এই সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি ও জাতিসংঘের উদ্যোগের তাগিদ বিশ্লেষকদের। সৌদি আরব যদি বলে, সংযুক্ত আরব আমিরাত যদি বলে, তারপরে আপনার কাতার যদি বলে যে তোমার শ্রমিকদেরকে আমরা 24 ঘন্টা নোটিশে ফেরত দিব, তা যে সেই ধরনের অবস্থান নেই, তখন সে বাধ্য হবে পিছু হটতে। পাশাপাশি আপনার বিভিন্ন সামাজিক সংগঠন বিশ্বব্যাপী যে যদি আন্দোলনটাকে আমরা এইভাবে চাঙ্গা করতে পারি, তাহলে ভারত একসময় বাধ্য হবে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিশনের প্রতিবেদনে ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যশোরে মাতৃ পরীক্ষা করে আবাদ, কমেছে সার ও কীটনাশক সহ অন্যান্য সামগ্রীর ব্যয়। পাওয়ার স্টেশন নির্মাণ প্রকল্পে পুনর্বাসন না করে 175 পরিবার উচ্ছেদ, অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্তরা। সিরিজের প্রথম টেস্টে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।